ফুটবল কতটা ক্রুয়েল সেটা কালকেও আরেকবার বোঝা গেল। মানে দেখুন, কয়েক ঘন্টার ডিফারেন্স ছিল, কয়েক ঘন্টার ডিফারেন্সে কালকে চারজন মেগা স্টার, ফুটবলের চারজন লেজেন্ড অফ দ্য গেম রিটায়ারমেন্ট নিয়ে নিল অলমোস্ট। মানে আমি রোনাল্ডোর ব্যাপারটা স্টিল জানি না, আমি বুঝতে পারছি না রোনাল্ডোর টার্গেট কি 2026 ওয়ার্ল্ড কাপ কিনা। তবে পেপে, মুলার, ক্রুজ, অবশ্যই রোনাল্ডোকে আমরা ইউরো কাপে দেখতে পাবো না, কারণ রোনাল্ডো আগে জানিয়ে দিয়েছে। আমি খুব ডাউটে আছি যে রোনাল্ডো 2026 ওয়ার্ল্ড কাপ অবধি টানতে পারবে কিনা। কারণ দেখুন, খুব সহজ বিষয়, রোনাল্ডো এখন এমন একটা স্টেজে বিলং করছে তার কেরিয়ারে, যেখানে আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে যাই হোক না কেন, আমরা কিন্তু সবটাই এই রোনাল্ডো, পেপে, মানে এদের বয়স হয়ে গেছে, সুতরাং সব ব্লেমটাই তাদের দিকে করার একটা টেন্ডেন্সি আমাদের এই জেনারেশনের মধ্যে এসে গেছে। ঠিক আছে, এই বিশেষ করে সোশ্যাল মিডিয়া পান্ডিটস যারা, আমি জানি না কালকে যারা খেলা দেখেছেন তারা এটা খেয়াল করেছেন কিনা যে এমন অনেক ক্রুশাল মোমেন্ট ছিল যেখানে রোনাল্ডো অত্যধিক ভালো পজিশনে ছিল, বল দেওয়া হয়নি। যদি রোনাল্ডোকে ইউজ করতে, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে বারবার কালকে খেলা দেখে, যে যদি রোনাল্ডোকে গেমের মধ্যে ইনভলভ করতে হয়, বারবার ইনভলভ করতে হয়, তাহলে সব থেকে আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রোনাল্ডোর কাছাকাছি কিছু প্লেয়ারদের থাকতে হবে, যেমন ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, ক্যানসেলো যখন ইনভার্ট করছে, যত রোনাল্ডোর কাছে থাকবে তত বেটার হবে, যেটা হয়ে ওঠেনি। 2026 ওয়ার্ল্ড কাপে যদি রোনাল্ডো খেলে, আমি জানি না কি হবে, বাট ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট ফর হিম। কারণ কোথাও না কোথাও এটা বোঝা যাচ্ছে যে রোনাল্ডো অনেক বেশি লিমিটেড একটা প্লেয়ার হয়ে গেছে। আর পর্তুগালের গেম প্লে বলুন, আমি জানি না প্লেয়ারদের ইগো কি না কি হ্যান ত্যান, আমি কিচ্ছু জানি না, বাট যেটাই হোক না কেন সেটা আর রোনাল্ডোকে হেল্প করছে না। দ্য হোল আর্জেন্টিনা স্কোয়াড ইজ প্লেইং ফর মেসি, বাট এখানে সেটা হচ্ছে না। পর্তুগালের প্লেয়ারদের মধ্যে প্লেইং ফর রোনাল্ডো সেই ভাবটা নেই, কখনো না। রোনাল্ডো একটা সময় পর্তুগালকে ক্যারি করেছে একা, বাট এই রোনাল্ডোকে ক্যারি করবে পর্তুগাল, আমার মনে হচ্ছে না সেই জিনিসটা এখানে হচ্ছে, যেটা আর্জেন্টিনাতে হওয়া সম্ভব। আর্জেন্টিনা অনেক বেশি এক কাটটা মেসির জন্য। তারা মেসির যদি সারা ম্যাচে মেসি যদি হেঁটেও বেড়ায়, বাদ বাকি 9টা প্লেয়ার 10টা প্লেয়ার তার ডবল এফোর্ট দিয়ে সেটা কভার করে দেবে। রোনাল্ডোর ক্ষেত্রে সেটা হচ্ছে না। সো আমার মনে হয় ইট ইজ হাই টাইম রোনাল্ডো এবার ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অ্যাটলিস্ট ছেড়ে দিক। আদারওয়াইজ ওই ব্যাটম্যানের বিখ্যাত জোকারের যে ডায়লগটা ছিল, যে আইদার ইউ ডাই ডেথ অফ এ হিরো or you live until you see yourself as a villain, এরকম সামনে কিছু ছিল। আমি যদিও কোটেশনে দফা করে ফেলেছি, বাট আলটিমেটলি মানেটা এটাই দাঁড়ায় যে তুমি বীরের মতো মরবে, হিরোর মতো মরবে, আদারওয়াইজ তুমি এতদিন অবধি বেঁচে থাকবে যে তোমাকে ভিলেন করে রেখে দেওয়া হবে, সবশেষে তুমি ভিলেনের মতো যাবে। তো রোনাল্ডোর সাথে এটা কোথাও না কোথাও হচ্ছে। কালকে ফার্স্ট ম্যাচ জার্মানি ভার্সেস স্পেন, such a pathetic and such a, মানে কি বলবো, মানে এতটাই খারাপ লাগা, মানে যে ভাবে শেষ হলো খেলাটা। 119 মিনিট স্পেনের জন্য হিউজ গোল ওই সময়, কারণ আর জার্মানির কাছে টাইম নেই। কিন্তু তারপরেও ফ্রুগরুকের কাছে একটা চান্স এসে গেছিল একটুর জন্য বারের পাস দিয়ে বেরিয়ে যাওয়া। বাট টনি ক্রুজ, আর ওই ম্যাচের সাথে সাথে টনি ক্রুজের ফুটবল কেরিয়ার শেষ, ফুটবল রিটায়ারমেন্ট। কারণ টনি ক্রুজ বলে দিয়েছিল ইউরো কাপই তার ফুটবল কেরিয়ারের লাস্ট টুর্নামেন্ট, না ক্লাব না দেশ সে আর খেলবে না। সো আর তার সাথে খুব সম্ভবত দেশের হয়ে থমাস মুলারেরও লাস্ট ম্যাচ ছিল। বাট কালকের খেলাতে যেটা বলবো, দুটো জিনিস আমার মাথায় বারবার করে ঘুরছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন এটাই যে হ্যাভার্টস ওই পাসটা দিল না কেন। হ্যাভার্টস যেটা চিপ ট্রাই করলো উনাই সিমনের কাছ থেকে, সেই পাসটা কেন হ্যাভার্টস দিল না? যদি পাস করে দিত, ওদিক থেকে রিডস একা ঢুকছে, জাস্ট বলটা গোলে ঠেলার অপেক্ষা। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এই স্পেনকে আটকানো সম্ভব কি? কাল এগেনস্ট জার্মানি যে খেলাটা স্পেন খেলেছে,
কাল এগেনস্ট জার্মানি যে টাইপের খেলাটা স্পেন খেলেছে, তারপর কোথাও না কোথাও এটা আমরা ভাবতে বাধ্য যে স্পেন সিরিয়াসলি কন্টেন্ডার। মানে এই মুহূর্তে যদি কোনো টিমকে দেখে বলা হয় যে কি মনে হতে পারে ইউরো চ্যাম্পিয়ন, 1 নম্বরে স্পেনকে রাখতে হবে এই মুহূর্তে। আফটার জার্মানির এলিমিনেশন হয়ে গেছে, সো স্পেন। এখন ফ্রান্স এদিক থেকে উঠেছে, ফ্রান্স এদিক থেকে কোয়ালিফাই করেছে, বাট ফ্রান্সের যা পারফরমেন্স, নো ডাউট কালকে যদি ফ্রান্স ভার্সেস পর্তুগাল খেলাটার কথা বলা হয়, তাহলে কালকে পর্তুগালের ম্যাচটা জেতা উচিত। পর্তুগাল অনেক বেশি ডমিনেন্ট ফোর্স ছিল, যদিও সেকেন্ড হাফে একটা টাইমে ফ্রান্স পরপর কয়েকটা চান্স তৈরি করে, কামাভিঙ্গা, কলোমুয়ানি, থুরাম পরপর কয়েকটা চান্স করেছিল, কিন্তু পর্তুগাল ছিল অনেক বেশি ডমিনেন্স ফোর্স, বল কন্ট্রোলে রাখা, যেটা টিপিক্যাল পর্তুগাল করে। ফ্রান্সও নিজে কাজ করে গেছে, ডিফেন্স করা, পর্তুগালকে মাঝমাঠে পাস করতে অ্যালাউ করেছে, কারণ পর্তুগাল একটা কাইন্ড অফ ফুটবল খেলছে যেখানে ওরা খুব কুইক পাসার নয়, স্লো বিল্ড আপ, এইভাবে গেমের মোমেন্টামটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে চেয়ে চেষ্টা করেছিল। বাট অন্য দিনের থেকে পর্তুগালের ফার এনাফ অনেক বেটার ফুটবল পর্তুগাল কাল খেলেছিল, বাট পর্তুগাল ডিজার্ভও করতে যেতে পারে। ফুটবলে অনেক কিছুই ডিজার্ভ করলেও তার আগে পরে হয়ে যায়। সো আমার যেটা মনে হচ্ছে ফ্রান্স পর্তুগাল ম্যাচের দুটো খুব ভাইটাল মোমেন্ট। একটা হচ্ছে ব্রুনো ফার্নান্ডেসকে কেন তুলে নেওয়া হলো আমি স্টিল জানি না। আমি রবার্তো মার্টিনেজের এই ডিসিশনটার আমি এখনো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর আরেকটা হচ্ছে যে কালকে দিয়েগো জোটা না নেমে কেন জোয়া ফেলিক্স, দেখুন জোয়া ফেলিক্স টাইব্রেকারটা মিস করেছে বলে বলছি না, টাইব্রেকারের পেনাল্টি শুটার বড় বড় প্লেয়াররা মিস করে, মারাদোনার মিস আছে, রবার্তো মাজ্জিওর মিস আছে, অনেক বড় বড় প্লেয়াররা মিস করে, ঠিক আছে, রোনাল্ডোর মিস আছে এর আগে চ্যাম্পিয়ন্স লিগে, কাকা, র্যামোস, অনেক বড় বড় প্লেয়াররা। তো জোয়া ফেলিক্স কালকে টাইব্রেকারটা মিস করেছে বলে আমি বলছি না, আমি বলতে চাইছি এমন কি সিদ্ধান্ত ছিল যে কালকে দিয়েগো জোটা নামলো না। কারণ আমরা অলওয়েজ দেখেছি দিয়েগো জোটা রোনাল্ডোর কম্বিনেশনটা খুব ভালো হয় অলওয়েজ। দিয়েগো জোটা রোনাল্ডোর একটা মানে দুজন গেম প্লেটাকে দুজনের কম্পেনসেশনটাও দিতে পারে। রোনাল্ডোকে হয়তো অনেক বেটার বোঝে দিয়েগো জোটা, রোনাল্ডো সেই জায়গায় কমফোর্টেবল উইথ জোটা, আমরা এটা কোয়ালিফাইং রাউন্ডও দেখেছি। বাট রাফায়েল লিয়াও যদিও দুর্দান্ত ছিল, কিন্তু কোথাও আমার মনে হলো রাফায়েল লিয়াওকে আর একটু বেশি খেলানো যেতে পারতো। ব্রুনো ফার্নান্ডেজ যে সাবস্টিটিউশনটা সত্যি আমি বুঝতে পারিনি এখন। আর এই ম্যাচেতে আলাদা করে বলার হচ্ছে দুটো প্লেয়ারকে নিয়ে, একটা হচ্ছে তার মধ্যে পেপে। মানে দেখে খারাপ লাগছে পেপেকে কালকে ওইভাবে। রোনাল্ডো কাল কোনো কান্নাকাটি করেনি, চারদিকে একটা শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল, শুধু পেপেকে কনসোল করছিল, পেপে কান্না ভেঙে পড়েছিল। আর কেনই বা নয়, কি পারফরমেন্সটাই না কাল করেছিল 41 বছর বয়সে। স্পিড স্টার লিলিয়ান থুরামের বল ঠেলে বেরিয়ে যাওয়া, সেটাকে রিকভারি করে ডিফেন্স করা, সাচ আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আমি এখনো জানি না কি করে ওসমান ডেম্বেলে কাল ম্যান অফ দ্য ম্যাচ হয়, বাট যদি সত্যিই কেউ ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করতো সেটা এনগোলো কান্তে। ফ্রান্স উইথ এনগোলো কান্তে ইজ সামথিং অফ এ ডিফারেন্ট টিম। মানে হোয়াট আ ব্রিলিয়ান্ট অফ এ পারফর্মার। মানে কালকে এনগোলো কান্তের খেলা দেখছিলাম, মাঝমাঠে যেখানে বল রিকভারি এনগোলো কান্তে, লং বল বিল্ড আপের সময় এনগোলো কান্তের ইনভলভমেন্ট। তো যদি ফিরে আসতে হয় এইভাবে কোনো প্লেয়ারে ফিরে আসা উচিত যেভাবে এনগোলো কান্তে ফিরে এসেছে। সো এটাই এখন ইংল্যান্ডের খেলা অলরেডি চলছে, যতক্ষণে আপনাদের কাছে ভিডিও যাবে মেবি ইংল্যান্ডের খেলা শেষ হয়ে যেতে পারে। তো আমার প্রথম দুটো প্রেডিকশনের অলরেডি ধ্বংসাত্মক রেজাল্ট এসছে, কোনোটাই মেলেনি। জানি না ইংল্যান্ড কি হবে, এরপর নেদারল্যান্ডস ম্যাচে কি হবে। কাল সকালে ব্রাজিল উইল প্লে এগেন্স্ট উরুগুয়ে, যেটাতে অলরেডি সবাই ধরে নিয়েছে উরুগুয়ে নাকি কাল ব্রাজিলকে ধ্বংস করে দিয়ে হারাবে। আমি জানি না এতটা খারাপ কন্ডিশন ব্রাজিলের যে এত নিচু চোখে সবাই দেখছে। বি ওয়্যার, কিছু তো একটা কাল হতে চলেছে আমার মনে হচ্ছে, জানি না কি হবে। বাট স্টিল ব্রাজিল ফ্যান সেই হিসাবে বলছি, কাল ব্রাজিল মেবি ওয়ান অফ দ্য বেস্ট খেলাটা খেলতে পারে আমার মনে হয়। তো যাই হোক, এখন ফ্রান্স ভার্সেস স্পেন, আর এদিকে কি হবে জানি না। এখন ওইসব ম্যাচ নিয়ে প্রেডিকশন তো এখন করতে পারবো না, আমার প্রেডিকশনের রেজাল্ট যদিও খুব ভালো, কিছুই মেলে না। তো চলুন এখন আপাতত ইংল্যান্ড আর সুইজারল্যান্ড দেখি। রাত্রিবেলা
নেদারল্যান্ডস অ্যান্ড টার্কি দেখি, দেন আবার কালকে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন, এনজয় করুন, চলুন।